স্বাগতম ভিউয়ার্স। পরম করুণাময় উপরওয়ালার নাম নিয়ে শুরু করছি। বিশেষ করে 2020 সালের স্টুডেন্টরা সাফারিংয়ের মধ্যে আছে, ভোগান্তির মধ্যে আছে। ছোট থেকে বড় সবাই লকডাউনের ফলে প্রত্যেকের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। সেই ব্যাঘাতটাকে রিপেয়ারিং করার জন্য সামান্যতম প্রচেষ্টা অনলাইনের মাধ্যমে যে পড়াশোনার একটা এফোর্ট শুরু হয়েছিল, এন্ডেভার শুরু হয়েছিল, তারই সামান্য একটা নমুনা স্বরূপ স্পেসিমেন কপি আমি তুলে ধরছি। ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে আছে কি 3 কোশ্চেন লিও টলস্টয়ের লেখা। 3 কোশ্চেন মানে অনলি 3 কোশ্চেন, 3টে কোশ্চেনের উপরে আলোচনা বা আলোকপাত করা হয়েছে। তো টেক্সটে যাওয়ার আগে ক্লাস 12-এর সিলেবাসের একটা প্রোজ আছে আর কি, প্রোজ বিশ। টেক্সটে যাওয়ার আগে দুটো কথা বলে দেওয়া জরুরি হচ্ছে কার সম্পর্কে, লিও টলস্টয় সম্পর্কে। লিও টলস্টয় ছিল একজন নামকরা নভেলিস্ট। পৃথিবীর ইংলিশ লিটারেচারের মধ্যে বড় বড় উপন্যাসিকদের মধ্যে লিও টলস্টয় ছিলেন অন্যতম বা তাদের মধ্যে একজন। তিনি ছিলেন হি ওয়াজ আ ম্যান অফ রিলিজিয়াস অস্টিরিটি। ধার্মিক ব্যক্তি ছিলেন, খোদাভীরু ছিলেন, আল্লাহভীরু ছিলেন, প্রভুভীরু ছিলেন। ন্যায় নীতি, স্রষ্টাচার, শিষ্টাচার এগুলিকে তিনি সযত্নে লালন পালন করতেন এবং মেনে চলতেন। তাই তারই একটা নমুনা স্বরূপ এখানে তিনি একটা পিস তুলে দিয়েছেন, যেটার নাম দিয়েছে 3 কোশ্চেন, অর্থাৎ 3টে কোশ্চেন। কি আছে সেই 3টে কোশ্চেন চলুন দেখি। সরাসরি টেক্সটে যাব, ব্যাকগ্রাউন্ড নিয়ে আর বেশি বলবো না, বা শেষ সময়ও আমাদের নেই। টেক্সটে চলুন। It once occurred to a certain Tsar, TSAR, জার। উচ্চারণটা হবে এরকম। রাশিয়ার রাজাদের এক একটা উপাধি, রাশিয়ার রাজাদেরকে বলা হতো জার। যা তফাৎ আছে উচ্চারণে। শা আর স উচ্চারণে তফাৎ আছে। শা যখন আসবে এস আর এইচ পাশাপাশি আসবে, আর শুধু যখন স হবে তখন শুধু এস বসবে। যা যখন হবে তখন জানবেন জেড আছে, আর যখন যা শুধু হবে তখন জানবেন জে আছে। আরবি ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে গেলে সোয়াদের পরে থাকে দোয়াদ। দোয়া মানে ঠোঁটটা গোল হবে, অর্থাৎ উচ্চারণটা হবে, ঠোঁট দুটো গোল হবে, এইভাবে বলা দলিন এই ধরনের আসবে। আবার জে বলে একটা লেটার আছে আরবিতে, রে জে, ওটা জে জে প্লেন জে এরকম উচ্চারণ হবে। কিন্তু জিম যখন উচ্চারণ হবে জিম জিম যা এখানে যা সাউন্ড আসবে। এগুলো আপনারা ফোনেটিক্স পড়লে, লিঙ্গুইস্টিক পড়লে বুঝে আসবে আপনাদের, যারা পরবর্তীতে ইংলিশ অনার্স নিয়ে পড়বেন তখন পাবেন। এখন চলুন শর্টে মনে রাখার চেষ্টা করি। সেটা হলো কিস ইউর ডাব্লুস, কিস ইউর ডাব্লুস অর্থাৎ উলফ, ওয়ার্ম অর্থাৎ ডাব্লু উচ্চারণটা যখন করবেন তখন ঠোঁটটা কিসিং মোডে আনতে হবে। কাউকে চুম্বন করবেন এই রকম একটা মুহূর্তে যখন ঠোঁটটা যেমন আনা হয়, ঠিক ডাব্লুটা উচ্চারণ করতে গেলে এরকম আসবে। কিস, সেজন্যই বলা হয়েছে একটা ফর্মুলা, কিস ইউর ডাব্লুস অ্যান্ড বাইট ইউর ভিস। আপার টিথ দিয়ে
লোয়ার লিপকে কামড় মারার মতো একটা জায়গায় আনতে হবে। যখন ভি কথাটা হচ্ছে ভিক্টর, ভিক্টর, যেমন ভিক্টরি, ভিক্টরি বললে হবে না, ভিক্টরি। ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটকে কামড়াবেন, ওই জন্য বলা হয়েছে বাইট ইওর ভিজ। ভি উচ্চারণ যখন করে ভিক্টরি, ভিকটিম, ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটকে কামড়াতে হবে, তবে হবে ভি এর সঠিক উচ্চারণ। আর ডাব্লুর উচ্চারণ করার সময় ঠোঁট দুটো কিসিং মুডে আসবে, অর্থাৎ দুটো পাতা যখন জোড়া লেগে যায় ঠিক জোড়া লাগার মতোই আসবে। চলুন, ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, যা উচ্চারণ যা আসছে, যা। একটা জারের মাথায় বুদ্ধি এলো হঠাৎ। এ প্রসঙ্গে জুতো আবিষ্কার কবিতাটা মনে পড়ে গেল। একজন রাজার মাথায় এলো হঠাৎ করে যে পায়ে ধুলো লাগবে কেন, তার জন্য নানা ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল। কেউ বললো পৃথিবীটাকে ঢেকে দাও, চান্দোয়া দিয়ে মুড়ে দাও, কেউ বললো চামড়া দিয়ে ঢেকে দাও, কেউ বললো পৃথিবীতে যখন ধুলো আছে মাটিতে সমস্ত পানি দিয়ে ছিটিয়ে দাও। এরকম বহু বিতিকিচ্ছিরি ব্যাপার ওখানে আছে, সে বিস্তারিত ঘটনা পরে হবে, সামনাসামনি যখন হবে তখন হবে। এখন অনলাইনে কিছু সম্ভব নয়, অতটা দেওয়া সম্ভব নয়। একটা জারের মাথায় এলো হঠাৎ করে বুদ্ধি এলো কি, দ্যাট ইফ ইউ অলওয়েজ নিউ, যদি সে সবসময় সর্বদাই জানতে পারতো, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, the right time to begin everything, to begin everything, the right time to begin every activities, বলছে কোনো কাজ করার সঠিক সময়টা সে যদি জানতে পারতো যে কখন কোন কাজটা কখন শুরু করলে ভালো হবে, তার সঠিক সময় কোনটা, এটা যদি সে জানতো। এক, if he knew who are the right people to listen to, কার কথাটা শুনবো, কার উপদেশটা মেনে চলবো, এটা যদি সে জানতে পারত। লিসেন টু, লিসেনের পরে সবসময় টু বসে মনে রাখবেন প্রিপোজিশন হিসেবে। অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাকে এড়িয়ে চলবো, কাদের সঙ্গ দেবো না, কাদের থেকে দূরে থাকবো, কাদের সঙ্গে ডিস্টেন্স বজায় রাখবো, এটা সে যদি জানতো। অ্যাবভ অল, সর্বোপরি, ইফ ইউ অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সে যদি জানতো যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাহলে কি হতো, হি উড নেভার ফেল ইন এনিথিং, তাহলে সে কোনো বিষয়েই ফেল হতো না, ব্যর্থ হতো না, আনসাকসেসফুল হতো না। হি মাইট আন্ডারটেক, যে জিনিসটা সে করবে, অর্থাৎ যে কাজটাই সে করতো, তাহলে সেই কাজটাতে কখনো ফেলিওর হতো না, ফেল হতো না, ব্যর্থ হতো না, আনসাকসেসফুল হতো না। এই কথাটাই উনি এখানে বোঝাতে চেয়েছেন। তাহলে কি হলো, যে কাজ করার সময়, সঠিক সময় কোনটা, 1 নম্বর কোশ্চেন, এটা যদি জানতে পারতো ভালো হতো। আচ্ছা, কার কথা শুনবো আর কাকে এড়িয়ে চলবো, আর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট জিনিসের মধ্যে তফাৎ বার করাটা, ভালো মন্দ চেনার ক্ষমতাটা, এটাও একটা মানুষের মস্ত বড় গুণ। যদি সে এটা জানতো, তাহলে সে জীবনে কোনো কাজে ব্যর্থ হতো না। এটা হচ্ছে তার মতামত, অ্যাকর্ডিং টু লিও টলস্টয়। সেকেন্ড স্ট্যান্জাতে চলুন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই চিন্তা ভাবনাটা তার মাথায় এসেছিল বলে, হি হ্যাড ইট প্রোক্লেমড, সে ঘোষণা করে দিয়েছিল, থ্রু আউট হিজ কিংডম, তার সারা রাজত্ব জুড়ে, সারা রাজ্যে প্রচার করে দিল, ঘোষণা করে দিল কি, দ্যাট হি উড, কি ঘোষণা করেছিল, কোশ্চেন দেবে, হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, ভ্যালুয়েবল রিওয়ার্ড, ভ্যালুয়েবল গিফট, হি উড গিভ, সে দেবে, ভ্যালুয়েবল মানে মূল্যবান, গ্রেট মানে হ্যাভিং গর্জিয়াসনেস, যার মধ্যে একটা সম্মাননা থাকবে, অর্থাৎ গ্রেট রিওয়ার্ড। গ্রেট রিওয়ার্ড মানে এখানে মূল্যবান, কতটা দামি, কতটা দাম দিয়ে কেনা হয়েছে সেটা ব্যাপার নয়, কতটা সম্মানের, এটাই বড় ব্যাপার। যেমন টিচার্স ডেতে একটা ছেলে 50 টাকার পেন দিল, আর একটা ছেলে 2 টাকার ইউজ অ্যান্ড থ্রো পেন দিল।
এখানে ভ্যালুটা ক্যালকুলেশন করলে হবে না, আন্তরিকতাটাই ক্যালকুলেশন করতে হবে বা ক্যালকুলেট করতে হবে। দিস ইজ দ্য রুলস অফ দিস মান্ডেন ওয়ার্ল্ড। তো কি হলো, সে ঘোষণা করে দিল সারা রাজ্য জুড়ে যে আমি পুরস্কৃত করব, একটা মহান পুরস্কার দেবে, বিরাট পুরস্কার দেবে টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে হু উড টিচ হিম, যে তাকে শিখিয়ে দিতে পারবে, যে তাকে বলে দিতে পারবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরুর সঠিক সময় কোনটা, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরুর যথাযথ সময় কোনটা। এটা একটা খুব জীবনের ভাইটাল পয়েন্ট। জীবনের মধ্যে অনেক ন্যারোনেস থাকবে, সংকীর্ণতা থাকবে। আমার জীবনের পথটার মধ্যে, জীবনের পথ খুব বন্ধুর, কখনো আঁকা বাঁকা, কখনো সোজা। সোজা পথে চলিতে তো সবাই পারে, কিন্তু আঁকা বাঁকা পথে চলতে কয়জন অভ্যস্ত। আসল খিলাড়ি তো সে, মাঠ ভরা প্লেয়ার, তাদের পায়ের কাছ দিয়ে, পায়ের ফাঁক দিয়ে বলকে কাটিয়ে 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 গোল পোস্টে পোস্ট করে দিল, এটা হলো আসল প্লেয়ার। আর ফাঁকা মাঠ আছে, সেখানে বলটাকে আলোক করে গোল পোস্টে ঠেলে দিল, এটা আসল প্লেয়ার নয়। ময়দানে খেলতে হবে, আসল খিলাড়ি হচ্ছে সে। কথায় আছে, স্যাগরা ঠুকঠাক কামারের এক ঘা, স্যাগরা ঠুকঠাক করবে আর কামার এক ঘা দেবে, তাতেই বাস সব শেষ। मोहतरम बुजुर्ग और दोस्तों, dear audience, you have to think about your life very carefully and minutely. জীবনের প্রত্যেকটা কাজ যদি সঠিক সময়ে না হয়, যদি সময়ের ওলট পালট হয়ে যায়, ডিসিশন যদি ভুল হয়ে যায়, তাহলে একটা তসবির দানা অথবা ফুলের মালা থেকে দড়িটা ছিঁড়ে গেলে যেমন ফুলগুলো তত্তর করে পড়ে যাবে নিচে, ঠিক তেমনি আমাদের জীবনটাও একের পর এক অঙ্গহানি হয়ে যাবে। জীবনের অঙ্গহানি, একটার পর একটা এলোমেলো হয়ে যাবে জীবনটা। সেই জন্য বিগত জীবনে যা হয়ে গেছে সেটাকে ডোন্ট থিঙ্ক ওভার ইউর পাস্ট, you have to think over your present, and then your future will be automatically made. অতীতে যা হয়ে গেছে ভুলে যান, and rather take lesson from the past, অতীত থেকে শিক্ষা নেন, and বর্তমানে ইউটিলাইজ করুন। what is in your hand, you have to utilize it very carefully. হাতের কাছে যেটা আছে সেটাকে ইউটিলাইজ করুন, and your future will be automatically made. তাহলে ভবিষ্যৎটা সঠিকভাবে অটোমেটিক্যালি, মানে নিজে নিজেই তৈরি হয়ে যাবে। জীবনটা, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা ফুলের বিছানা নয়, রাদার ইট ইজ ফুল অফ থর্নস, বরঞ্চ এটা কাঁটাই ভর্তি। সেই জন্য দোস্ত, ভাই আর বেহনা, ডিয়ার স্টুডেন্টস, জীবনটাকে সিরিয়াসলি নিতে হবে। আর জীবনে মাঝে মাঝে রিস্ক আসবে, জীবনে মাঝে মাঝে ঝুঁকি আসবে, এটাকেও ট্যাকেল করতে হবে। এটা হলো আসল পুরুষ মানুষের কাজ। এই জীবনের সিদ্ধান্ত নিতে যদি একটু ভুল হয়ে যায়, তাহলে এর ভোগান্তির শিকার আপনাকে সারা জীবন হয়তো হতে পারে। লিও টলস্টয় as a religious person, as a man of religious austerity, এই কথাটাই এখানে এক্সপ্রেস করেছেন বা এক্সপোজ করেছেন। উনি এটাই বোঝাতে চেয়েছেন যে কি সঠিক কাজ করার উপর উনি জোর দিয়েছেন, এবং সঠিক সময় কোনটা সেটার উপরেও জোর দিয়েছেন। এবং তাকে যদি কেউ শিখিয়ে দিতে পারে এটা, যে কাজ করার সঠিক সময় কোনটা, যে তাকে বলে দিতে পারবে, তাকে সে পুরস্কৃত করবে। and who are the most necessary people, কাদেরকে জীবনে দরকার আছে, কোন মানুষগুলো বেশি প্রয়োজনীয়, কোন মানুষগুলোর সঙ্গে জরুরত নেই, যাদের সঙ্গে সম্পর্ক না রাখলেও চলবে, কাদেরকে অ্যাভয়েড করে চলবো। সেই জন্য বলা হয়েছে যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে বন
বাস। ওই জন্যে বলা হয়েছে তিনটে জায়গায় বেশি বেশি করে বসো। তিনটে জায়গায় বলতে কোথায়? এক নম্বরে হচ্ছে মসজিদে, ধর্মস্থানে বেশি বেশি করে বসো। 2 নম্বর হচ্ছে কবরস্থানে বেশি বেশি করে বসো। 3 নম্বর হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে বসো। মসজিদে বেশি বেশি করে বসো, বসে থাকলেও তুমি নেকি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। কবরস্থানে বেশি বেশি করে যাও, তাহলে মনে পড়বে যে দুর্দণ্ড প্রতাপশালী রাজা রানা প্রতাপ সিং, দুর্দণ্ড প্রতাপশালী রাজা, সেও আজকে কবরের তলায় ঘুমিয়ে। যে যাবে কবরে রহিবে না আর খবরে। তাদের দেখে মনে পড়বে আমারও দশা একদিন তাই এই মাটির মতোই হবে। শেষ, সমস্ত বীরত্ব তোমার শেষ হয়ে যাবে, and you will turn into ashes. শরীরটা শুধু ছায়ে পরিণত হবে, এক মুষ্টি মাটিতে পরিণত হবে। তোমার মনে পড়বে তাহলে এত ছুটাছুটি, এত কিসের দরকার? জীবনের সারবস্তু কি, জীবনে কতটা জরুরি আছে সেটা বুঝে আসবে তোমার। তখন ভয় হবে যে মরতে একদিন হবে। সেই জন্যে কবরস্থানে বেশি বেশি করে যাও, মরণকে তোমার স্মরণ হবে। আর জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে বেশি বেশি করে বসো। কি হবে? একজন আতরওয়ালার পাশে বসে থাকুন, আতর আপনাকে কিনতে হবে না। পাশের জনারা আতর কিনতে আসবে, তাদেরকে একটু করে স্যাম্পল দেখাবে, দেখো এটা সেন্ট কেমন, সে একটু করে নেবে আর তার গায়ে বুলিয়ে দেবে। সে কিনলো না, অথচ তার গাটা ভর্তি হয়ে গেল। এই জন্যে বলা হয়েছে জ্ঞানী ব্যক্তিদের পাশে বেশি বেশি করে বসো। একটা দুটো কথা মুখ দিয়ে তাদের ফসকে বেরিয়ে যাবে, তাতেই আপনার জীবন ধন্য হয়ে যাবে। সেই জন্য বার্ডস অফ এ ফিদার ফ্লক্স টুগেদার, একই স্বভাবের মানুষরা একই জায়গায় একত্রিত হয়। ভালো মানুষরা ভালো মানুষের সঙ্গে থাকে, খারাপ মানুষরা বদমাশদের সঙ্গে থাকে। আবার কিছু ভালো মানুষ বদমাশদের পাল্লায় পড়ে বদমাশ হয়ে যায়। A man is known by the company he keeps. একজন মানুষকে তার সঙ্গী সাথীর দ্বারা চেনা যায়। একজন মানুষকে বিভিন্ন দিক থেকে আপনি জাজ করতে পারবেন। শেক্সপিয়ার বলেছিল, আমাকে কারো হাতের লেখা এনে দাও, আমি বলে দেবো যে সেই মানুষটার চরিত্র কেমন, বোঝুন ক্যাপাসিটি কেমন, সেন্স অফ পারসেপশন দেখুন কত তীক্ষ্ণ। কল্পনা করতে পারবো আমরা যে হাতের লেখাটা তুমি এনে দাও, আমি বলে দেবো তার স্বভাব কেমন, চরিত্র কেমন। দেখে মনে হবে পাতি বাংলা একটা ভাষা না, বিরাট গুরুত্ব আছে কথাটার, অনেক মানে, সে ব্যাখ্যা পরে করব। চলুন আসল লাইন থেকে অন্যদিকে চলে যাচ্ছে। কি হলো? কাদেরকে জীবনে প্রয়োজন আছে, কাদেরকে নেই। ভাবুন, ভালো করে ডিসিশন নেন আজ থেকে। জীবনটা আপনার, জীবনটাকে তৈরি করতে হবে আপনার নিজেকে। Nobody will stand beside you when you are in distress, when your position is in a bad condition. যখন তোমার পজিশন খারাপ, কেউ তোমার আসিবে না পাশে, একটু বসিবে না ঘেঁষে। যদিও তুমি বারবার যাও তাহার কাছে, একটু প্রার্থনা নিয়ে সদুপদেশ দাও। সেই জন্য কি নেবেন? লেসন নেবেন, ভালো শিক্ষা নেবেন। কোথায়? ভালো ব্যক্তিদের কাছে। মুরব্বীরা আগেতে বলতো, বসতে গেলে তে মাতার তে বসো। তে মাতা মানে যে সমস্ত মানুষরা কি হতো, যে মাথাটা দুটো হাঁটু আর মাথা এক কাছে হয়ে গেছে, অর্থাৎ প্রচন্ড বৃদ্ধ হয়ে গেছে, বয়সের ভারে ভারাক্রান্ত, মাথাটা একটা মাথা আর দুটো হাঁটু দুটো মাথা, এদেরকে বলা হয় তে মাথা। এদের কাছ থেকে তুমি জ্ঞান নিতে পাবে। নেসেসারি মানুষদের কাছে বসুন, অবাঞ্ছিত আগাছাগুলোকে ত্যাগ করুন। জীবনে কোনো জিনিসটা এসেছিল, চলে গেছে, ভুলে যান। যেমন শরীরে কখনো টিউমার হলে, শরীরে কখনো যেমন
চুল বেশি হলে নখ বাড়লে যেমন অবাঞ্ছিত অংশ হিসেবে কেটে দেন, সেটাকে ছুঁড়ে ফেলে দেন, ওপরওয়ালা আপনাকে আরো ভালো দেবে, ওপরওয়ালা আপনাকে আরো ভালো দেওয়ার জন্য তৈরি আছে। তাই এটা হচ্ছে আপনার জীবনের চরম পরীক্ষা। আর জীবনে আপনি যার কাছে ঠকলেন বা যে আপনাকে ঠকালো, আজকে বলছি আপনি লিখে রেখে দেন, তার জন্য সেই দিনটা ওয়েট করছে। সেও তার থেকে আরো বেশি ভাবে ঠকবে। এবং সাংসারিক জীবনে যদি কারো চোখের পানি ঝরিয়ে থাকেন, তওবা করে নেন আর সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। আড়ালে হলে, অন্ধকারে হলে ক্ষমা চেয়ে নেন, ভাই আমার ভুল হয়ে গেছে, বোন আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। দুনিয়াতেই মিটিয়ে নেন, আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। আমি আমার অন্তর থেকে সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখী করুক, সুখের সংসার দান করুক, নূরের সংসার দান করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দিক, একে অপরের প্রতি ভালোবাসা দিক, সংসারকে নূর দিয়ে ভরে দিক, সন্তান সন্ততিকে নিয়ে আপনার সংসারকে আলোকিত করার তৌফিক আপনার আল্লাহ পাক আপনাদেরকে দান করুক। আমি আমার সঙ্গে কারো শত্রুতা নেই ব্যক্তিগতভাবে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আপনাদের কাছে প্রার্থনা, আপনিও আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ তো সবার কাছে তো ভালো হতে পারা যায় না, আর মানুষ বলেই তো ভুল হয়, আর শয়তান তো পিছনে লেগেই আছে। সেজন্য ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, এইটুকু আশা অন্তত ছোট ভাই হিসেবে রাখতেই পারি। আবদারটুকু আশা করছি, কিছু না দিলেও এই আবদারটুকু পূরণ করবেন। আর ওপরওয়ালার কাছে একটু হাত তুলে বলবেন, আমার এই ভাইটাকে মরণ পর্যন্ত তোমার রাস্তায় রাখো, তোমার রাস্তায় কায়েম রাখো, বিপদে যেন চালিতে না হয়ে যায়। চলুন দেখি, ভালো ব্যক্তিদের পাশে বসবেন, এটার উপর উনি জোর দিয়েছেন। আর কি বলছে, and how he might know, এবং এটাও তিনি জানতে চেয়েছেন যে সে কেমন করে জানবে what was the most important thing to do, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা সে করবে আর কোনটা করবে না। you have to accept something and you have to reject something in your life. ট্রাফিক পুলিশদের মতো একটা হাতকে এইদিকে বাড়িয়ে দিয়ে বলে দাঁড়াও, আর এই হাত দিয়ে বলে আসো আসো তোমরা আসো, মানে কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করে আর কিছু জিনিসকে ছেড়ে দেয়, রিজেক্ট করে। সেই জন্য জীবনের পথে চলার পথেও কিছু জিনিসকে আপনাকে ছাড়তে হবে। ওই যেমন চুল নখ বাড়লে কেটে ফেলে দিতে হয়, টিউমার হলে অপারেশন করে দিতে হয়। জানতে হবে, বুঝতে হবে এটা আপনার ছিল না, আপনার ভাগ্যে নেই, আপনার তকদিরে নেই, সেই জন্য সেটা আপনার হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক এটার মধ্য দিয়ে হয় আপনাকে পরীক্ষা করছে, নয়তো আরো ভালো পুরস্কার দেবে, এটার জন্যে। তাই ভাই, যেটা হারিয়ে গেছে তার জন্য কোনো ব্যথা বেদনা নয়, তার জন্য দোয়াটাই যথেষ্ট। আল্লাহ পাক আখিরাতে আমাদের জন্য ভালো জিনিস মজুদ করে রেখে দিয়েছে, সেটার দিকে আমরা লালায়িত হই। দুনিয়া আপনার পায়ের তলায় লুটোপুটি খাবে, দুনিয়ার জাকজমকতায়, দুনিয়ার আড়ম্বরে, দুনিয়ার গর্জিয়াসনেসে যাতে পড়ে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখি। দুনিয়া হচ্ছে, লাইফ ইজ ট্রানজিটরি, জীবনটা সংক্ষিপ্ত। আমরা লাভলিয়েস্ট অফ ট্রিজ বলে একটা কবিতা পড়িয়েছি ছেলেদেরকে, কি of my 30 years and 20 will not come again. বাইবেলে আছে একটা মানুষের স্বাভাবিক জীবন এর আয়ু হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 70 বছর। 30 কোর্স, 1 কোর্স 120, 30 কোর্স 160 and 10 plus 10 মানে 70, টোটাল 70। 70টা বছরের মধ্যে 20 will not come again, মানে কবিতাটার মধ্যে দেখানো হয়েছে রবার্ট ফ্রস্ট সম্ভবত কি কবি বলেছেন যে 70 বছর জিন্দগির মধ্যে আমার আর এই যে 20টা বছর পেরিয়ে গেল, এটা আর ফিরে আসবে না। আর শুধুমাত্র পড়ে রইল 50টি বছর। and this world is filled with so many beauties, and to enjoy these such types of beauties, and 50 years is a little room. 50টা বসন্ত, 50টা বছর এমন কিছুই নয়, because this macrocosmic world is filled with so many beauties, and by attracting with this beauty we forget to do our duty. আমরা এই বিউটির পাল্লায় পড়ে ডিউটি অর্থাৎ কর্তব্য থেকে সরে দাঁড়াই, অর্থাৎ কর্তব্য আমরা পূরণ করতে পারি না।
तो भाई बुजुर्ग और दोस्तों बहनों, dear audience, listeners, students, ভালো ব্যক্তিদের কাছে বসতে শিখুন, ভালো ব্যক্তিদের কাছ থেকে কিছু নিতে শিখুন, ভালো ব্যক্তিদের থুতু ফেলার মধ্যেও শিক্ষা আছে, ভালো ব্যক্তিদের কথা একটু মনের মধ্যে ঢুকিয়ে নেন, দেখবেন জীবন ধন্য হয়ে গেছে। সব জিনিস বই পড়ে শেখা যায় না, কিছু জিনিস সংস্পর্শ থেকেও নিতে হয়। বইয়ে বলা আছে আদবের সঙ্গে বসবে মুরব্বীদের সামনে, আদবটা আবার কিরকম এটা আপনি ভালো বইতে পাবেন না, এটা বুজুর্গদের পাশে থেকে তাদের সিফতে থেকে শিখে নিতে হয়। বলা হচ্ছে ভালো কথা, জ্ঞানী ব্যক্তিরা বলে ভালো কথা গাছের ডালে লেখা থাকলে সেখান থেকে জ্ঞান আহরণ করিও। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করিও। কথাটা কে বলছে দেখার দরকার নেই। কানা না খুড়া, বেটে না লম্বা, কালো না গোরো, মেয়ে না ছেলে, আফ্রিকান না ইন্ডিয়ান, আরবিয়ান না তোমার শ্রীলঙ্কান, এসব দেখার দরকার নেই। কে বলছে দেখিও, কি বলছে লক্ষ্য করিও। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করিও। এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের কথা। এই কথাটাই উনি বোঝাতে চাইলেন যে কাদেরকে মেনে চলবো, কোন পথে চলবো, আর কাদেরকে অ্যাভয়েড করব। জীবনে অনেক ঢাল, উতাল পাতাল, চড়াই উতরাই আসবে বন্ধু। সেই জন্য ভাই বুজুর্গ দোস্ত, কিছু জিনিসকে ভুলে যান। জীবনের কিছু চ্যাপ্টারকে, বিগত চ্যাপ্টারকে ভুলতে শিখুন। ফরগেটফুলনেস ইজ এ ভার্চু। রবার্ট লিন্ডের একটা লেখাই আছে ফরগেটিং। আমরা সম্ভবত ক্লাস 12 2006 সালে পড়েছিলাম ফরগেটিং, রবার্ট লিন্ডের লেখা, যে ফরগেটিং ইজ এ ভার্চু, ভুলে যাওয়াটা একটা ভালো গুণ। সব যদি আপনি মনে রাখতেন তাহলে আপনি খ্যাপা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। জীবনের পাশটাকে যদি আপনার অতীতটাকে স্মরণে আসে, কিছু কিছু মানুষের জীবনে এত ব্যথা, এত দুঃখ, এত যন্ত্রণা জমে আছে, সেটা যদি আপনাদের মনের মধ্যে এসে যায় তাহলে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। সেজন্য বুজুর্গ দোস্ত, ইউ হ্যাভ টু ট্রাই টু ফরগেট সামথিং ইন অর্ডার টু এক্সিস্ট ইন দিস মাইক্রোকসমিক ওয়ার্ল্ড। এই ছোট্ট জিন্দগিতে একটুখানি এক্সিস্ট, অস্তিত্বকে রাখার জন্যে অতীতের কিছু জিনিসকে ভুলতেই হবে। আদারওয়াইজ আমরা বাঁচতে পারবো না, আদারওয়াইজ আমাদেরকে ওই ব্যথা বেদনাগুলো কুড়ে কুড়ে যন্ত্রণাগুলো খেয়ে ফেলবে। লিও টলস্টয় এই কথাটাই উনি সাজেস্ট করেছেন এখানে। তো বুজুর্গ দোস্ত, আমরা এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আমরা এসে যাব, সম্ভবত থার্ড পাড়া থেকে শুরু করব। আশা করছি যেটুকু পড়িয়েছি বুঝতে পারবেন, যেটুকু পড়ানো হলো। যদি কোনো প্রবলেম হয় তার জন্য আপনাদেরকে ডেসক্রিপশন বক্স ফলো করতে বলবো, না হলে তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে উদ্দিন একাডেমির, সেখানটা একটু চেক করে নেবেন, সেখানে কথা বলবেন, যথাসময়ে উত্তর দেবো। এখনই বললে এখনই উত্তর দিতে পারবো না, যখন করবেন তখনই উত্তর দিতে পারবো না। একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তার মধ্যেই আমি উত্তর দেবো। বিজি মানুষ, ব্যস্ত মানুষ, একটু সময় দেবেন, আশা রাখি। এখানেই শেষ করলাম আজকের পর্ব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, পড়তে থাকুন, জীবনকে গড়ে